প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৬৮ পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি ৬৮ পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। ৬৮ পৃষ্ঠার একদম প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে, এবার চলো শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে আমরা একটা শপিং গেম খেলি। ৪টি দোকানে আমাদের জন্য জিনিসপত্র ডামি সাজানো আছে। প্রথম দোকান হচ্ছে শৌখিন স্টোর। প্রথম দোকানটি হচ্ছে যে শৌখিন স্টোর নামে। তারপর হচ্ছে যে দ্বিতীয় দোকান টক ঝাল মিষ্টি। দ্বিতীয় দোকানের নাম হচ্ছে টক ঝাল মিষ্টি। তৃতীয় দোকান সেটা হচ্ছে যে পেপার টু পেন্সিল। তৃতীয় দোকানের নাম পেপার টু পেন্সিল। তারপরে চতুর্থ দোকানের নাম হচ্ছে যে খেলাঘর। আচ্ছা, এবার বলা হয়েছে তোমার হাতে ১০০ টাকা কাগজের দেওয়া হলো, কাগজের ১০০ টাকা তোমার হাতে দেওয়া হলো। এবার তোমরা কেনাকাটা করো। আচ্ছা, সব দোকান থেকেই কিছু না কিছু কিনতে হবে, মানে হচ্ছে যে এই যে ৪টা দোকান, এই ৪টা দোকান থেকেই কিছু না কিছু কিনতে হবে। কত টাকা বাঁচাতে পারলে তা সবাই মিলে দেখব। কেনাকাটার পরে তুমি কত টাকা বাঁচিয়েছো সেটা আমরা সবাই মিলে দেখব। এরপর হচ্ছে বিক্রেতা যা করবে, বিক্রেতা ৪টা দোকানে যারা বিক্রি করবে এদের তো সাজাতে হবে। তো হচ্ছে যে কি করতে হবে, ৩ জন করে মোট ১২ জন ৪ দলে ভাগ হয়ে ৪ কর্নারে চলে যাও। তার মানে হচ্ছে প্রত্যেকটা দলে ৩ জন করে থাকবে, এভাবে ৪টি দল করতে হবে। এরপরে ৪টি দল হচ্ছে যে ক্লাসরুমে ৪টি কর্নারে চলে যাবে। এরপর হচ্ছে যে প্রতিটি দল শিক্ষকের দেওয়া পোস্টার দিয়েও নিজ নিজ স্টল সাজাও, হচ্ছে শিক্ষক একটা পোস্টার দিবে, ওই পোস্টার দিয়ে হচ্ছে নিজ নিজ স্টল দোকান সাজাবে। তারপর হচ্ছে পোস্টারের খালি ঘরে চাইলে অন্য জিনিসের নাম ও ছবি এঁকে নিতে পারো। ওই পোস্টারগুলো তোমরা চাইলে তোমাদের মতো করে ওগুলো সাজাতে পারো। আচ্ছা, ক্রেতা জিনিস কিনতে আসলে কাগজের টাকা নিয়ে যে জিনিসটি কিনতে চায় তা একটি কাগজের টুকরোয় লিখে ক্রেতাকে দাও। তার মানে হচ্ছে যে ক্রেতা যখন কাগজের টাকা নিয়ে কিছু কিনতে আসবে তখন তার হচ্ছে যে কি করতে হবে, তাকে তো তোমরা ওই জিনিসটা দিতে পারবে না, তখন কি করবে, কাগজের টুকরোর মধ্যে ওই জিনিসটার নাম লিখে তোমরা তাকে দিয়ে দিবে। এভাবে আর কি হচ্ছে যে ক্লাসরুমে একটা দোকানের মধ্যে জিনিসপত্র ক্রয় বিক্রয় হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রেতা যা করবে, যে কিনতে গেছে সে যা করবে। ক্রেতা হচ্ছে কারা, ক্লাসের বাকিরা সবাই ক্রেতা, এই ১২ জন ছাড়া বাকি ছাত্রছাত্রী যারা আছে তারা সবাই হচ্ছে যে ক্রেতা হবে। তো তোমরা কাগজের টাকা দিয়ে ৪ স্টল থেকেই পছন্দ অনুযায়ী কেনাকাটা করো। ৪ স্টল থেকেই তোমরা কেনাকাটা করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে স্কুল ব্যাংকিং। এটা খুবই চমৎকার একটি টপিক, যেটা হচ্ছে যে তোমাদেরকে ৬ষ্ঠ শ্রেণীর মধ্যেই আসলে ব্যাংকিং সম্পর্কে ধারণা দিবে। এটা খুবই মজাদার একটা টপিক এবং শিক্ষণীয় একটি টপিক। তো এখানে বলা হয়েছে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একসময় বড় সঞ্চয়ে পরিণত হয়, আর এই সঞ্চয় তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তোমাদের সঞ্চয় অনেকেই হয়তো মাটির ব্যাংকে রেখেছো, তোমরা অনেকেই হয়তো মাটির ব্যাংকে সঞ্চয় রেখেছো। বিভিন্ন আকারের ও আকৃতির মাটির ব্যাংক অনেক সময় আমরা মেলা থেকে কিনে থাকি। এর মধ্যে আম, গাভী, হাতি, এমনকি ডোরাকাটা বাঘের পুতুলকেও আমরা পয়সা রাখার মাটির ব্যাংক হিসাবে ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে যে অনেকে আবার বইয়ের পাতায় কিংবা বাঁশের খড়ির মধ্যেও টাকা এবং কয়েন সংরক্ষণ করে থাকে। আচ্ছা, একবার ভাবো তো এভাবে টাকা রাখা কতটা নিরাপদ। আচ্ছা, এমন হতে পারে বইটি হারিয়ে গেল কিংবা হচ্ছে যে ব্যবহারের সময় কোথাও পড়ে গেল, মাটির ব্যাংক হাত থেকে পড়ে ভেঙে গেল, অথবা ধরো বাঁশের খুঁটিতে টাকা রাখার কোনো পোকায় কেটে দিল, বাঁশের খুঁটিতে টাকা রাখার পরে কোনো পোকায় কেটে দিল। আচ্ছা, এরপর হচ্ছে যে আবার এখানে সেখানে টাকা রাখলে অনেক সময় তোমরা ভুলেও যেতে পারো কোথায় রেখেছো। কিংবা ধরো জামা বা প্যান্টের পকেটে রেখেছো আর সেটি ধোয়ার সময় ভুলে গেলে, তখন তোমার জমানো টাকার কি হাল হবে বলো তো। কিন্তু তোমরা যদি নিরাপদে তোমাদের সঞ্চয়গুলো রাখতে চাও তাহলে কোথায় রাখা যায় তা একটু ভেবে দেখো তো। এসো এবার শিক্ষকের দেওয়া নির্দেশনা মোতাবেক কোন ধরনের সংরক্ষণে কি সমস্যা বা সুবিধা তা ভালোভাবে বুঝে ৪.২ চকটি পূরণ করি, যেটি হচ্ছে যে আমাদের ৬৯ পৃষ্ঠাতে আছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমাদের ৬৮ পৃষ্ঠার আলোচনা।
এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 69 পৃষ্ঠা নিয়ে। তো 69 পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক আছে। তো আমরা তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই চকটি ফিল আপ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা একদম প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে চক 4.2 সঞ্চয় সংরক্ষণের উপায়। তো সঞ্চয় সংরক্ষণের উপায় নিয়ে হচ্ছে যে এই চকটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সংরক্ষণের ধরন বলা হয়েছে কিভাবে, যেমন হচ্ছে যে বাড়িতে, বাক্সতে, মাটির ব্যাংক ইত্যাদিতে হচ্ছে যে টাকা সংরক্ষণ করা যায়, অথবা ব্যাংকে সংরক্ষণ করা যায়, অথবা হচ্ছে যে বাবা মা পরিবারের বড় কারো কাছে জমা রাখা, তাদের কাছে জমা রেখেও সঞ্চয় করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে নিরাপদ কিনা, হ্যাঁ অথবা না, মানে হচ্ছে যে যদি হ্যাঁ হয় টিক দিবে, যদি না হয় তাহলে হচ্ছে যে ক্রস দিবে, এইভাবে। এরপর হচ্ছে যে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, সেটা হচ্ছে যে এখানে টিক দিতে হবে, আর যদি না পাওয়া যায় তাহলে কিছুই দিতে হবে না। আয় বা মুনাফা লাভ পাওয়া যায় কিনা, সেটা হচ্ছে যে এখানে দিতে হবে। এরপর হচ্ছে যে অর্থ প্রদানের কোনো প্রমাণ আছে কিনা। সো হচ্ছে যে স্টুডেন্টস, এটি আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, তোমরা সেখানে বুঝতে পারবে। তো হচ্ছে যে এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে, এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 69 পৃষ্ঠার সমাধান। চকটি হচ্ছে যে 4.2 সঞ্চয় সংরক্ষণের উপায়। সো প্রিয় বন্ধুরা, এখানে প্রথমত যেটি বলা হয়েছে সংরক্ষণের ধরন, যেটা আমরা পড়েছি, সেটা হচ্ছে যে বাড়িতে, বাক্স, মাটির ব্যাংক ইত্যাদিতে যদি আমরা টাকা রাখি সেটা নিরাপদ কিনা, সেটা হচ্ছে যে না, নিরাপদ না। কেন? কারণ এটা যে কোনো সময় হচ্ছে যে এটা মাটির ব্যাংকটি পড়ে ভেঙে যেতে পারে, বা হচ্ছে কোনো বাক্সে রাখলাম আমরা, বা বাঁশের ইয়ের মধ্যে রাখলাম, সেটা হচ্ছে যে পোকায় খেয়ে ফেলতে পারে, সেজন্য এটা নিরাপদ না। এরপর হচ্ছে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, প্রয়োজনের সময় এটি সহজে পাওয়া যায় কিনা বাক্সতে বা মাটির হাঁড়িতে, হ্যাঁ এটা সহজে পাওয়া যায়, এটা হচ্ছে যে আমরা খুব সহজে ভেঙে বের করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে যে আয় বা মুনাফা লাভ পাওয়া যায় কিনা। তো হচ্ছে যে যেটা তুমি বাড়িতে রেখেছো সেটাতে আসলে কোনো আয় বা মুনাফা লাভ বের হবে না, যতটুকুই তুমি রাখবে, যত টাকাই রাখবে তত টাকাই থাকবে সেখানে। আচ্ছা, এরপর হচ্ছে অর্থ আদান প্রদানের কোনো পরিমাণ থাকে কিনা, না না, এটা অর্থ আদান প্রদানের কোনো পরিমাণ থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে যে ব্যাংক। আচ্ছা, ব্যাংকে টাকা রাখাটা কি নিরাপদ কিনা, হ্যাঁ এটা হচ্ছে যে নিরাপদ। তারপর হচ্ছে যে সহজে পাওয়া যায় কিনা, হ্যাঁ সহজে পাওয়া যায়, যদি আমরা ব্যাংকে যাই তাহলে আমরা খুব সহজে এটা তুলে ফেলতে পারবো। আয় বা মুনাফা লাভ পাওয়া যায় কিনা, হ্যাঁ ব্যাংকে হচ্ছে যে এক সময় বার্ষিক আমরা একটা মুনাফা পাবো আমরা যদি টাকা জমা রাখি। এরপর হচ্ছে যে অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা, অর্থ আদান প্রদানের হ্যাঁ অবশ্যই প্রমাণ থাকে, আমাদের ব্যাংক স্টেটমেন্ট থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে বাবা মা পরিবারের বড় কারো কাছে টাকা জমা রাখা। আচ্ছা, এটা নিরাপদ কিনা, না এটা হচ্ছে যে নিরাপদ না, কারণ হচ্ছে যে তারা তোমার টাকা ভেঙে ফেলতে পারে বা তারা তোমার টাকা খরচ করে ফেলতে পারে, এটা নিরাপদ না। প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, প্রয়োজনের সময়ও সহজে পাওয়া যায় না, কারণ হচ্ছে সে যদি তোমার টাকাটা খরচ করে ফেলে তোমার প্রয়োজনের সময়, তা সে তোমাকে দিতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আয় বা মুনাফা লাভ, এখানে আসলে কোনো লাভ হয় না, তুমি যত টাকাই দিবে তত টাকারই মালিক হবে, তোমাকে হচ্ছে যে এর থেকে বেশি কিছু তুমি পাবে না। এরপর হচ্ছে অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা, না সেটাও কোনো প্রমাণ নেই। যদি হচ্ছে যে তোমার বড় ভাই অথবা বড় বোন যদি বলে যে না হচ্ছে তুমি আমার কাছে টাকা দাও নাই, মজা করে বলে, তাহলে হচ্ছে তোমার কিছু করার নাই। তো এটা হচ্ছে যে মোটামুটি আমাদের 69 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখি আমরা কি আছে। এরপরে এখানে বলা হয়েছে চক পূরণ করে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাংকে অর্থ জমা রাখাই সবচেয়ে নিরাপদ। আচ্ছা, তো বাড়ির বড়দের মধ্যে কাউকে হয়তো তোমার ব্যাংকে টাকা রাখতে দেখো, তাই না? তোমার হচ্ছে যে বাড়ির অনেককেই ব্যাংকের মধ্যে টাকা রাখতে দেখো। তোমরা কি জানো তোমাদের জন্য ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা আছে? 18 বছরের কম বয়সী যে কোনো শিক্ষার্থী তাদের মা বাবা অথবা আইনগত অভিভাবকের সহায়তায় যে কোনো ব্যাংকে হিসাব অ্যাকাউন্ট খুলতে পারবে। আচ্ছা, উক্ত অ্যাকাউন্টে সহজে একজন শিক্ষার্থী তার সঞ্চয়ী অর্থ জমা রাখতে পারবে। মাত্র 100 টাকা জমা করেই তোমরা এই সঞ্চয়ী হিসাব খুলতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমাদের পক্ষে মা বাবা অথবা আইনগত অভিভাবক এই হিসাব পরিচালনা করতে পারবেন। তোমাদের বয়স 18 বছর পূর্ণ হলে তোমাদের সম্মতিতে এই হিসাব সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। মজার বিষয় হলো স্কুলের শিক্ষার্থীদের জন্য
এই ব্যাংকিং সচল রাখার জন্য কোনো সরকারি ফি ব্যতীত প্রকার সার্ভিস চার্জ ফি দিতে হয় না এবং আকর্ষণীয় লভ্যাংশ মুনাফা প্রদান করা হয়। এই হিসাব তোমরা তোমাদের সঞ্চয়ের অর্থ জমা রাখার পাশাপাশি বৃত্তি উপবৃত্তির অর্থ সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এই হিসেবে মানে হচ্ছে যে এই অ্যাকাউন্টে তোমরা চাইলে তোমাদের উপবৃত্তির টাকাও তোমরা সংগ্রহ করতে পারবে। তোমাদের সঙ্গে ব্যাংকের এই হিসাব বা অ্যাকাউন্ট ও লেনদেন ব্যবস্থার নামই হলো স্কুল ব্যাংকিং। আচ্ছা, স্কুল ব্যাংকিংয়ের সুবিধা অনেক, এসো এক নজরে দেখে নিই সুবিধাগুলো। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল আমাদের হচ্ছে 69 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 70 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 70 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এখানে খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটি ইলাস্ট্রেশন, যে স্কুল ব্যাংকিং নিয়ে একটা ছাত্রী হচ্ছে যে একটা মেয়ে ব্যাংক কর্মকর্তার কাছে টাকা জমা দিচ্ছে এবং হচ্ছে যে একটা ছেলে হচ্ছে যে পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো এখানে ছবিতে দেওয়া হয়েছে চিত্র 4.4 স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়। আচ্ছা, তো এখানে হচ্ছে যে প্রথমত যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে জমানো টাকা নিরাপদে থাকবে। ব্যাংকে যদি টাকা জমা রাখো, জমানো টাকাটা নিরাপদে থাকবে। জমানো টাকার উপর ব্যাংকের প্রদত্ত আকর্ষণীয় লভ্যাংশ অথবা মুনাফা যোগ হবে, মানে হচ্ছে যে জমানো টাকার উপর হচ্ছে যে তুমি একটা লাভ পাবে। এটিএম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রয়োজনে যে কোনো স্থানের এটিএম বুথ থেকে টাকা উঠানো যাবে। তোমাকে হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে একটি এটিএম কার্ড দিবে, সেটার মাধ্যমে তুমি যে দেশের যে কোনো প্রান্তেই যাও সেখান থেকে আসলে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। স্কিম ডিপোজিট করে জমানো টাকা দীর্ঘমেয়াদী ও লাভজনক সঞ্চয় করা যাবে। তুমি যদি ডিপোজিট করে ফেলো ওই টাকাটা নির্দিষ্ট একটা এককালীন সময়ের জন্য 2-4-5 বছরের জন্য তুমি সেটা সঞ্চয়ে রাখতে পারবে। এরপর হচ্ছে যে বৃত্তি উপবৃত্তির টাকা গ্রহণ করা যাবে। তুমি চাইলে বৃত্তির টাকাও তোমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুমি গ্রহণ করতে পারবে। এরপর হচ্ছে ঝামেলামুক্ত উপায়ে স্কুলের বেতন ফি পরিশোধ করা যাবে। কোনো ঝামেলা ছাড়াই তুমি তোমার স্কুলের বেতন ফি এখানে পরিশোধ করতে পারবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এরপর হচ্ছে শিক্ষা বীমা সুবিধা গ্রহণ করা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে প্রয়োজনীয় ঋণ সুবিধাও গ্রহণ করা যাবে ইত্যাদি। সো হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, এরপরে বলা হয়েছে যে এখন নিশ্চয়ই বুঝতে পারছো টাকা জমানোর জন্য কেন স্কুল ব্যাংকিংয়ের সঙ্গে তোমাদের পরিচয় করানো হলো। এবার এসো ছোট্ট একটি গাণিতিক সমস্যা সমাধান করি। তো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল আমাদের 70 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।